দাদা আমি মালিক হতে চাই না। রেভিনিউ শেয়ারিং ফালতু মডেল। আইএসএল এর রেভিনিউ শেয়ারিং ফালতু মডেল। দাদা আমি মালিক হতে চাই না। তো আজকে একটু আগে আমি লালটুর লাইভ শুনছিলাম। আজকে যে চিঠিটা দিয়েছে, তো সেই চিঠি সংক্রান্ত আমি একটু কয়েক ঘন্টা আগে একটা ছোট একটা অডিও দিয়েছিলাম। তো তারপরে আমি আলোচনা করছিলাম আমার চ্যাট ফোরামে যে এখন যেটা আমি ধরে নিচ্ছি, দেখুন আজকে যে চিঠিটা দিয়েছে ক্লাবরা, তার একটা পয়েন্ট আছে যেটা ভ্যালিড পয়েন্ট। আমি যখনই কোনো বিষয়ে বিশ্লেষণ করি, আগে থেকে ধরে নিই না যে এ একদম সাদা, এ একদম কালো। তো আইএসএল ক্লাবদের যেমন দাবি দেওয়ার মতো অনেক তঞ্চকতাও আছে। আজকে ওরা একটা যে পয়েন্ট তুলে ধরেছে সেটা কিন্তু একটা সঠিক পয়েন্ট, যে রেভিনিউ শেয়ারিং মডেলটা, যেটা নিয়ে একটা বিস্তর একটা কনফিউশন হচ্ছিল, যে ইনফ্যাক্ট এটা নিয়ে গ্রক, আপনাদের যে ফেভারিট এআই টুল, সে নিজেও কনফিউজড ছিল। তারপর আমার উত্তর শুনে সে বলল, না আপনি ঠিক বলেছেন বা তুমি ঠিক বলেছ। আমি বললাম রেভিনিউ শেয়ারিং আর ওনারশিপ শেয়ারিং এক নয়। তো এই যে রেভিনিউ শেয়ারিং যে কনসেপ্টটা ছিল, যে এই ক্লাব এত টাকা দেবে, ওই ক্লাব এত টাকা দেবে, তার ভিত্তিতে কে কত লাভ ক্ষতি পাবে, এই জিনিসটা নিয়ে একটা আপত্তি রয়েছে। আমি জানি না ক্লাবরা ঠিক এই বিষয়টা নিয়ে বলেছে নাকি ওই রেভিনিউ শেয়ারিংয়ের মধ্যে একটা ভুতুরে একটা কম্পোনেন্ট ছিল। কি ভুতুরে কম্পোনেন্ট ছিল? যে কমার্শিয়াল পার্টনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। সেই কমার্শিয়াল পার্টনারকে আমরা কেউ দেখিনি। কমার্শিয়াল পার্টনার কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাকে ধরে নেওয়া হয়েছে একটা অঙ্কের মধ্যে, যে কমার্শিয়াল পার্টনারকে আদৌ আমরা পাবো কি পাবো না জানি না। তো ক্লাবরা বলছে যে কমার্শিয়াল পার্টনারের তো কোনো অস্তিত্ব নেই, আজকের দিনে দাঁড়িয়ে 1 জানুয়ারি 2026 তার কোনো অস্তিত্ব নেই। তো তার অস্তিত্ব যদি আগামী কয়েক মাসও না থাকে, তো তার দেওয়ার যে আহ, অঙ্কটা, মানে অর্থের অঙ্কটা, সেইটা কে দেবে? ঠিক কথাই বলেছে। আপনাকে একটা হিসেব দিতে গেলে, আমি বলছিলাম আমার পরিচিত এক ইজমাল ফ্যানকে, যে আপনি ধরুন একটা ট্যুর কন্ডাক্টরের কাছে গেলেন যে আমি একটা ইউরোপ ট্যুর করব, আমি এটা সুইজারল্যান্ড ট্যুর করব বা নর্ডিক ট্যুর করব। আপনারা দেখবেন আজকাল এই যে অনেক ইউটিউবার আছে যারা বাঙালি ভ্লগার, তারাও কিন্তু মাঝে মধ্যে এরকম কন্ডাক্টে ট্যুর করে। তো তারা পরিষ্কার বলে দেয় ট্যুর প্যাকেজের মধ্যে, যে ফ্লাইটে এত, এই হোটেলে মানে থার্ড ক্লাস, থার্ড 3 স্টার হোটেলে থাকলে টোটাল এত, 4 স্টার হোটেলে থাকলে টোটাল কস্ট এত, একটা দিয়ে দেয়। আপনি টোটাল লামসাম দিয়ে দেয়, মেজর মিলস ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার আপনি মাঝখানে একটা চিপস কিনলেন কি না কিনলেন, এটা আপনার নিজের পকেটের পয়সা। অল ইনক্লুসিভ একটা টোটাল কস্ট দিয়ে দেয়। তো এখানে একটা অল ইনক্লুসিভ একটা কস্ট দিয়েছে, যেখানে একটা ভুতুরে একটা কম্পোনেন্ট রেখেছে, যে কমার্শিয়াল পার্টনার যার কোনো অস্তিত্ব নেই। তো এইটা নিয়ে যে একটা প্রশ্ন করেছে, এটা কিন্তু একটা লেজিটিমেট, একটা ভ্যালিড একটা প্রশ্ন, যে কমার্শিয়াল পার্টনারটা কে? মানে সে যতক্ষণ আসছে, তার দেওয়া যে অর্থের যে অঙ্কটা আপনি এই অঙ্কর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেই টাকাটা কে দেবে? সেটা কিন্তু অ্যাজ আ ওনার, মানে মালিক তো আমরা। আজকে লালটু বারবার বলছিল এআইএফএফ মালিক, হ্যাঁ এআইএফএফ মালিক, এফসি গাইডলাইন অনুযায়ী এআইএফএফ মালিক। সে আপনি আমি যাই চাই না কেন, আমাদের চাওয়াতে কিচ্ছু এসে যায় না। এফসি বা ফিফা গাইডলাইন অনুযায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই মুহূর্তে বা আগামী দিনে আইএসএলের মালিক, সর্বদিক দিয়েই মালিক। তো এই তো একটা ব্যাপার গেল যেটা চিঠির মধ্যে রয়েছে, কিন্তু আরও একটা ব্যাপার রয়েছে, যে আপনি ধরুন এই যে রেভিনিউ শেয়ারিং, যেটা নিয়ে কনফিউশনটা হচ্ছে, এই জন্য হচ্ছে যে অনেকে ভেবেছিল রেভিনিউ শেয়ারিং মানে, ইনক্লুডিং আপনাদের ফেভারিট গ্রক এআই টুল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, ভেবেছিল রেভিনিউ শেয়ারিং আর কোম্পানি শেয়ারিং একই জিনিস। সে স্বীকার করেছে, না আপনি ঠিক বলেছেন। তো এই যে রেভিনিউ শেয়ারিংটা, এটার মধ্যে একটা রিস্ক আর বেনিফিট রয়েছে, তাই তো? এবার রিস্ক বেনিফিটটা আপনারা অনেকে হয়তো পরিচিত নন, কিন্তু আপনারা যারা ধরুন আহ, কোনো রেগুলেটেড ইন্ডাস্ট্রির সাথে জড়িত, মানে ব্যাংকিং সেক্টর বলুন বা যে কোনো রেগুলেটেড, আপনার এরোস্পেস মানে বিমান বা অটোমোবাইল বা মেডিকেল ডিভাইস বা ড্রাগ, মানে যেগুলো হাইলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি, সেখানে একটা আপনার একটা রিস্ক ইভ্যালুয়েট করতে হয়। যে কোনো একটা প্রোডাক্ট বা প্রসেসের একটা রিস্ক আপনাকে ইভ্যালুয়েট করতে হয়, মানে রেটিং, অত ডিটেলে যাচ্ছি না। তারপর আপনাকে যেগুলো খুব হাই রিস্ক আইটেম, সেগুলো নিয়ে আপনি আগামী দিনে বা অগ্রসর হবেন কিনা, তার জন্য আপনাকে একটা বেনিফিট অ্যানালিসিস করতে হবে, যে ঠিক আছে আমি এতটা রিস্ক নিয়ে এগোবো, কিন্তু বেনিফিট কী? যেমন ধরুন ফ্লাইট, এরোপ্লেন ভেঙে পড়তে পারে, কিন্তু বেনিফিট কী? যে না আপনি খুব কম সময় অনেকটা দূরে যেতে পারেন। তো আপনি ওইটা বললেই হলো না, আপনাকে একটা দিতে হবে, একটা স্ট্যাটিস্টিক্স দিতে হবে, যে ঠিক আছে কত শতাংশ প্লেন ভেঙে পড়ে,
করে একটা বেনিফিট আপনার দিতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 2026-এর 1 জানুয়ারিতে দাঁড়িয়ে আমরা এই ব্যাপারটা হিসেব করেছি যে কতটা রিস্ক আর কতটা বেনিফিট। তো এই যে ক্লাবরা যে অর্থটা দেবে, যে প্রস্তাবে রয়েছে, সে অর্থটা দেওয়ার মানে কি, সেখানে একটা রিস্ক রয়েছে যে টাকাটা ডুবে যেতে পারে, আপনি কোনো ফেরত পেলেন না। বেনিফিট হচ্ছে আপনি একটা ফেরত পেলেন। তো ক্লাবরা যখন মালিকই নয়, যেটা জানি মানে সত্যিকারে লিগালি তারা মালিক নয়, সেটা সম্ভবও নয়, তখন আপনি ক্লাবদের ঘাড়ে কেন এই দায়টা চাপাচ্ছেন? আপনি তো মালিক, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আপনি মালিক। তো আপনাকেই কিন্তু এইটা নিজের ঘাড়ে নিতে হবে, রিস্ক আর বেনিফিট। তো এবার এটা অঙ্ক করা যাক, সহজ অঙ্ক। যদি রিস্ক খুব হাই হয়, যে আপনি জানেন যে এটা লস হতে পারে, তাহলে আপনি ক্লাবদেরকে এটা টুপিটা পড়াচ্ছেন কেন যে তোমরা টাকা দাও, তোমরা ফেরত পাবে? আপনি জানেন এটা খুব হাই রিস্ক আইটেম, টাকা ডুবে যাওয়ারই কথা। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু টোটাল কস্ট অফ প্রোডাক্টটা কমাতে হবে। রিস্ক মানে কি, মানে কত টাকা আপনি ঢালছেন না কত টাকা ফেরত পাচ্ছেন, তাই তো? তা আপনি যদি জানেন যে টাকাটা ডুবে যাওয়া মানে ফেরত আসার সম্ভাবনা খুবই কম, আপনি তাহলে টোটাল কস্ট অফ দ্য টুর্নামেন্ট কমিয়ে ফেলুন। টোটাল কস্ট অফ দ্য টুর্নামেন্ট আপনি কমিয়ে ফেলুন। আর আপনি যদি জানেন যে বেনিফিটের চান্স খুব হাই, মানে রিস্কের পসিবিলিটি খুব কম, প্রচুর মুনাফা হতে পারে, তাহলে আপনি তো মালিক। আপনি হঠাৎ করে এত দিল দরিয়া হয়ে ক্লাবদেরকে কেন সেই বেনিফিটটা শেয়ার করবেন? আপনি সেটা উপভোগ করুন বেনিফিট। আপনি 1 টাকা ঢেলে আপনি 5 টাকা ফেরত পাচ্ছেন, সঞ্চয়িতা প্রকল্পের মতো, বা সাহারা প্রকল্প আপনি ফেরত পাচ্ছেন। আপনি যদি জানেনই তো আপনি নিজেই অর্থ তুলে আপনি বাজার থেকে আপনি লোন নিন। আপনি যদি জানেন যে বেনিফিট চান্স খুব হাই, রিস্ক খুব লো, আপনি ব্যাংক থেকে লোন নিন, এআইএফএফ। আপনি জানেন তো 1 টাকা দেবো, একটু সুদ দেবো, আপনি 5 টাকা ফেরত পাবেন। আপনি সেই সুবিধাটা কেন ক্লাবদের দেবেন? এত বড় দিল দরিয়া আপনি। আপনি যদি জানেন রিস্ক খুব হাই, মানে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে এই তঞ্চকতা কেন? ক্লাবদের কেন ডোবাচ্ছেন? আপনি নিজে দায়টা নিন। আপনি কস্ট কমিয়ে নিন, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি। আপনি দরকার হলে ইউটিউবে দেখান, একদম সিম্পল ফরম্যাটে 2টো ক্যামেরা দিয়ে। আইডাব্লিউএল তো হচ্ছে, আপনি ইউটিউবে দেখেন আর আপনি ক্লাবদের বলে দিন, ভাই তোমরা যদি কেউ কোনো বাড়তি কিছু করতে চাও, নিজেদের মতো করে ফেলো। আপনি যেমন ট্যুর প্যাকেজে থাকে যে ভাই তোমাদের সকালে ব্রেকফাস্ট দেবো, একটা স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট। এবার তার বাইরে কেউ যদি কিছু খেতে চায়, তখন একটু মদ থদ অর্ডার দিল। সকালে অনেক কেউ বিয়ার ঠের এসব অর্ডার দিল, সে বিয়ার ঠের ইনক্লুডেড সাধারণত থাকে না। স্ট্যান্ডার্ড মর্নিং যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো থাকে স্ট্যান্ডার্ড হোটেলে, বিদেশে বা দেশে থাকে না। কেউ যদি ওইসব ড্রিঙ্কস ফিঙ্কস অর্ডার দিতে চায়, সে নিজের পয়সায় দেবে সেই অর্ডারটা। তো সেইভাবে কিন্তু এগোতে হবে। অন্তত এআইএফএফ নিজের তরফ থেকে ঠিক তো থাকুক। ক্লাবরা কে কি ভুল করছে বা তঞ্চকতা করছে বা পিছিয়ে দিচ্ছে, এবং আমি আপনার জানি না, আপনার যদি আপনার মনে থাকে, আমি বহু আগে বলেছিলাম, যখন এই আইএসএল নিয়ে এই সব ক্যাচালগুলো শুরু হয়েছে, সেই বাজাজ এটা সেটা বলছে, আমি বলেছিলাম, জানি না আপনাদের মনে আছে কি না, যে সবচেয়ে ভালো হয় যদি আইএসএলটাই উঠে যায়। কেন আইএসএল, দেখুন আপনার জানি না, আপনি আপনি যিনি শুনছেন, আপনি কবে থেকে খেলাগুলো ফলো করছেন। আইএসএলের শুরু হওয়ার আগে আই লিগ ছিল, তার আগে ন্যাশনাল ফুটবল লিগ ছিল, তার আগে কিছুই ছিল না। রাজ্যভিত্তিক লিগগুলো ছিল, সিএফএল ছিল কলকাতায়, গোয়াতে লিগ ছিল, কেরালায় লিগ ছিল, এইভাবেই চলতো। তো ভারত তো তার মধ্যে যথেষ্ট ভালো করছিল। এত ন্যাশনাল ন্যাশনাল লেভেলে এইসব করে ঠরে কিন্তু ভারত এগিয়ে গেল উল্টে। তো এইটা কোনো আলটিমেট সলিউশন নয়, কেন আপনার যদি ন্যাশনাল লিগ না থাকে, তাহলে আপনি এএফসি স্লট ঠাট পাবেন না। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে এএফসিটা ভুলে যান, আগে তো ফুটবল খেলুন। আপনার ফুটবল টুটবল বন্ধ করছেন, এফসি এফসি করে যাচ্ছেন, কোনো লাভ তো নেই। আগে তো আপনাকে ফুটবলটা সচল করতে হবে, ফুটবল হোক। যদি আইএসএল বন্ধ হয়ে যাক, বাংলা তখন লিড নেবে গোটা ব্যাপারটায়। সেফএলটা ভালো করে চলবে, রমরম করে হবে। তো আমি বলছি অন্তত যারা বাঙালি, যারা ইস্ট বেঙ্গলের ফ্যান, তারা তো চিন্তা করবেন না। আইএসএলটা যদি ছোট করে হয়, খুব ভালো। যদি নাও হয়, আরও ভালো। সেক্ষেত্রে কলকাতা ফুটবল লিগটা আবার জমজমাট করে হবে। আর কিছুদিন বাদে আশা করছি, মানে একটা সময় গিয়ে তো আপনাকে ন্যাশনাল লিগ শুরু করতেই হবে, না তো আপনি এএফসি স্লট ফট মানে একঘরে হয়ে যাবেন। যখন ওই সময়টা ছিল ন্যাশনাল ফুটবল লিগের পূর্ববর্তী সময়, তখন এতটা মানে কড়াকড়ি ছিল না এইসব জিনিস, এএফসি টেফসি এগুলো ছিল না। তো এখন ব্যাপারটা অনেকটা কড়াকড়ি হয়েছে, মানে এএফসির তরফ থেকে যে একটা দেশের একটা ন্যাশনাল লিগ ঠিক থাকতেই হবে।
তো একটু সাময়িক অসুবিধা অবশ্যই হবে, কিন্তু আগে আপনার ফুটবলটা চাই, আপনি ভুলেই যান না বিদেশ যাব এই যাব, আপনি আগে তো খেলাটা তো চালু করুন। তো এই ব্যাপারটাই বলার ছিল যে রেভিনিউ শেয়ারিং এই যে কনসেপ্টটার মধ্যে একটা স্ক্যাম বা একটা শেডি ব্যাপার রয়েছে। কেন আপনি রেভিনিউ শেয়ারিং করতে চাইবেন? আপনি তো মালিক, আপনাকে তো মানে ইউ নিড টু টেক আপ দ্য ওনারশিপ, দ্য লিডারশিপ, তাই তো? অ্যাজ এ মালিক আপনি এখনও সেই পোষা, আমার মনে আছে আমার ছোটোবেলায় একটা পোষা কুকুর ছিল, পমেরিয়ান। তোর সঙ্গে মাঝে মধ্যে মজা করতাম, ধরুন ওর গলায় দড়ি বাঁধা, একটা খাটের পায়ের সাথে বাঁধা। ও তখন এদিক ওদিক ঘুরতো, মানে দড়ির যতটা মানে দৈর্ঘ্য রয়েছে তার মধ্যে ঘোরাফেরা করতো। তো আমি অনেক সময় এক্সপেরিমেন্ট করার জন্য ওর গলা থেকে না ওই দড়িটা খুলে দিতাম। ও জানতেই পারতো না যে দড়িটা খোলা আছে। ও যেরকম রেডিয়াসে ঘুরছিল সার্কামফারেন্সে তার মধ্যে ঘুরে বেড়াতো, ও জানেও না যে গলা থেকে দড়িটা খুলে গেছে। তো এআইএফএফও এতদিন মানে পোষা কুকুরের মতনই ছিল, প্রায় 10-15 বছর। তো এখনও সে কুকুরের মতনই আচরণ করছে, মানে এখনও সে মালিকের মতন আচরণটা করছে না। যা হয়, আপনি দিনের পর দিন যখন কৃতদাস হয়েছিলেন, তারপর আপনাকে মুক্ত করে দেওয়া হলো, আপনি তখনও মানে কৃতদাসের মতন ভাবতে থাকবেন। আপনি যা ভাববেন আপনি সেরকমই কাজকর্ম করবেন। আপনি যদি কৃতদাসের মতন ভাবেন, আপনার কাজকর্ম কৃতদাসের মতনই হবে। তাই সমস্ত কিছু এই মানে যেমন দেখবেন টিপিক্যাল সার্ভিস কোম্পানিতে অনেক ক্ষেত্রে হয় এরকম, বলে চলো একসাথে কাজটা করি, একটা কাজ এর জন্য 1% কাজ 3-4জনকে নিয়ে বলে চলো একসাথে কাজটা করি, মানে একসাথে মানে একার করার কাজটা তার ক্ষমতা নেই। তো এআইএফএফতে সোলো ওনার, একক ওনার, তাই তো? কিন্তু ওই যে অভ্যাসটা চলে গেছে। আর কল্যাণবাবু যখন এসেছিলেন তখন তো অলরেডি কৃতদাস এআইএফএফ। তো শুরু থেকেই কৃতদাসের মতন এরা রয়েছে, আর কৃতদাসের পরিবেশের মধ্যে এরা রয়েছে। তো কী করে রাজার মতন আচরণ করবে বা মালিকের মতন আচরণ করবে সেটা তারা ভুলে গেছে। তো এখন যে আত করছে দাদা আমি বাঁচতে চাই, মানে দাদা আমি মালিক হতে চাই না, কিন্তু কোনো উপায় নেই ভাই। এআইএফএফ এআইএফএফের কোনো উপায় নেই, মানে এএফসি থেকে জোর জবরদস্তি তাকে বানিয়ে দিয়েছে এখন মালিক। তাকে এখন মালিকের মতন আচরণ করতেই হবে। এই ক্লাবদেরকে অঙ্ক দিয়ে বলছে তোমরা হিসেব করে নাও কত টাকা লাগবে, তো ক্লাবরা পাল্টা ওই একটা, আপনি ওই যদি কোনো রকম ফাঁক ফোকর দেন, তারাও সেইগুলো ব্যবহার করছে, অসৎ ব্যবহার করছে, তঞ্চকতা তারাও করছে, কিন্তু তারা ওই গ্যাপগুলো ইউটিলাইজ করছে। আপনি অপশান করে দিচ্ছেন, আপনি ওপেন অঙ্ক দিয়ে দিচ্ছেন। আপনি একটা কন্ডাক্টেড ট্যুরে যাবেন, আপনাকে যে দিয়ে দেবে এইটা নিলে এত টাকা খরচ, এটা নিলে এত টাকা খরচ, টোটাল খরচটা দিয়ে দেবে। এখানে আপনি বলছেন মানে প্লেন ভাড়াটা আমি বলতে পারছি না, এরকম করে বলছেন ব্যাপারটা। ওইভাবে ভাবলে হবে না, আপনাকে একটা অ্যাজিউম করতে হবে। লস বা প্রফিট ওই জায়গায় আপনাকে অ্যাবজর্ব করতে হবে। আপনি একটু কিছু একটা, আপনাকে তো ওই জন্য তো আপনি মালিক, আপনাকে মার্কেট সার্ভে করতে হবে, কস্ট এস্টিমেট করতে হবে, করে আপনাকে একটা লামসাম বলতে হবে। আপনি এত ইফস অ্যান্ড বার্ডস দিলে লোকেই বা হিসেবটা করবে কী করে? আপনি কোথাও একটা বেড়াতে যাবেন, আপনার একটা হিসেব দিল, তাতে এত মানে আননোন ভ্যারিয়েবলস রয়েছে, আপনি নিজেই বুঝতে পারছেন আপনি কত টাকা ব্যাংক থেকে তুলবেন, আপনি আপনার ফিক্সড ডিপোজিট থেকে তুলবেন, বা আপনি কোনো লোন নেবেন, পার্সোনাল লোন, আপনি বুঝতেই পারছেন না আপনার ট্যুর প্যাকেজটা কত পড়বে, আপনার 1 লাখ পড়বে না 10 লাখ পড়বে, এরকম একটা হিউজ একটা রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা করলে আপনি বলবেন না ভাই দরকার নেই, তাছাড়া আমি দীঘায় যাচ্ছি, জগন্নাথ ধাম থেকে চলে আসবো। তো এআইএফএফ কিন্তু একটু মালিকের মতন আচরণ করতে হবে। আর এর এত ভ্যারিয়েবলস, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি, এগুলো সরিয়ে দিয়ে এত জিজ্ঞেস করার কি আছে? এত জিজ্ঞেস করা তো কিছু না, আপনি তো মালিক। এই জিজ্ঞেস করছেন ভাই লুচি খাবে না পরোটা খাবে না এই খাবে না সেই খাবে, ভাই তুমি এখন নামাও, রাত হয়ে গেছে, ডিনারটাকে পরিবেশন করো। এত বিলাসিতার সময় নেই। এই তুমি লুচি খাবে, এই তুমি নান রুটি খাবে, এই তুমি কি এই রুটি খাবে, তুমি তন্দুরি রুটি খাবে, তুমি কুলচা খাবে, তোমার এত বানানোর সময় আছে? লোকে তো কনফিউজ হয়ে যাচ্ছে। তো তোমাকে একটা সলিউশন যাই হোক, বাংলায় হোক গোয়ায় হোক, বাংলা গোয়া দু জায়গাতেই হোক, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কত কস্ট এস্টিমেট তোমায় করতে হবে। সেখানে 6টা ক্লাব খেলো কি 7টা ক্লাব, তুমি ব্রেকআপ দিতেই পারো যে 6টা খেললে এত, 7টা খেললে এত। আমরা তো জানি, আমরা ধরুন আপনি কোনো একটা অর্ডার দিচ্ছেন কোনটা মালের, যে কোনো দোকানে দেখবেন বলছে আপনি যদি 100 পিস নেন এত, 1000 পিস নিলে এরকম, 10,000 নিলে এরকম, একটা সে একটা প্রাইসিং কোড দেবে। এগুলো বেসিক, খুব বেসিক জিনিস। জানি না মানে কোত্থেকে এই যে এদেরকে নিয়ে এসছে, মানে দুপক্ষেই, মানে ক্লাবের মালিক যারা ম্যানেজমেন্টে বসে আছে, এআইএফএফ যারা ম্যানেজমেন্টে বসে আছে, এই বেসিক জিনিসগুলো তাদের মধ্যে পরিষ্কার নয়।
মানে কাজ করার অভ্যাস নেই, ওই করে দিচ্ছিল এফএসডিএল। এরাও ঠিক আছে, মানে এই পক্ষ মানে ক্লাবের মালিকেরও যারা রয়েছে তারা ওই কৃতদাস টাইপ, টাকা দিয়ে খালাস। আর এই আইএফএফ যারা বসে মানে দুটো পক্ষই কৃতদাস বানিয়ে রেখে দিয়েছিল, পোশাক কুকুর বানিয়ে রেখে দিয়েছিল। এদেরকে এফএসডিএল, এখন এফএসডিএল লাথি মেরে সরিয়ে দিয়েছে এএফসি। এখন কৃতদাসে ছড়াছড়ি হয়ে গেছে, মানে কেউ কোনো ডিসিশন নিতে পারছে না। যারা ডিসিশন নিয়ে যে এগোবে, পরিকল্পনা করবে, ও সেটা তৃতীয় বিশ্ব, তো তৃতীয় বিশ্ব এই জিনিসটা থাকে, মানে লিডারশিপ এই ব্যাপারটা থাকে না। সুভাষচন্দ্র বোস তো আর সবাই হয় না, তো এই ব্যাপারটা থাকে। সবাই ভালো থাকবেন।